আমরা কোনো অপরাধ করিনি, এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। কিন্তু ওই সাক্ষীটা মিথ্যে বলছে। স্বাগত জানাচ্ছি আজকের এই অত্যন্ত আকর্ষণীয় এবং রুদ্ধশ্বাস বিশ্লেষণে। আজ আমরা গুপ্তচরবৃত্তি, স্বাধীনতা সংগ্রাম এবং এক টানটান আইনি নাটকের ঐতিহাসিক থ্রিলারে প্রবেশ করতে যাচ্ছি। আলিপুর বোমা মামলা এমন একটা ঘটনা যা শুধু ব্রিটিশ বিচার ব্যবস্থার ভিত নাড়িয়ে নেয়নি, বরং পরাধীন ভারতের স্বাধীনতা সংগ্রামের পুরো রূপরেখা চিরতরে বদলে দিয়েছিল। শুরুতেই একটা দারুণ চমকপ্রদ ব্যাপার ভাবা যাক। কিভাবে একটা মাত্র গোপন ঠিকানা সম্পূর্ণ ভিন্ন ধারার ৩ জন যুগান্তকারী মানুষের ভাগ্যকে এক সুতোয় বেঁধে দিয়েছিল। একদিকে এক দার্শনিক, একদিকে চরমপন্থী সংগঠক, আর আরেকদিকে এক প্রখর আইনি মস্তিষ্ক। এই ৩ জন মানুষের জীবন কিভাবে একটা বিন্দুতে এসে মিলে গেল সেটা সত্যিই অবিশ্বাস্য। চলুন একদম সেই রাতের ঘটনাটায় ফিরে যাই। শুক্রবার গভীর রাত, কলকাতার বুকে তখন পিনপতন নীরবতা। ঠিক তখনই পুলিশ সুপারিনটেন্ডেন্ট ক্রেগানের নেতৃত্বে অতর্কিত হানা দেয় পুলিশ। ৩২ নং মুরারিপুকুর রোড। এটি কিন্তু কোনো সাধারণ বাড়ি ছিল না, এটি ছিল ব্রিটিশদের রাতের ঘুম কেড়ে নেওয়া এক গোপন সশস্ত্র সংগঠনের মূল কেন্দ্র। আর সেই এক রাতেই আবিষ্কৃত হয়ে যায় আস্ত একটা বোমা তৈরির কারখানা। প্রথম পর্ব, মুরারিপুকুরের গোপন কারখানা, যে অভিযান ব্রিটিশ সাম্রাজ্যকে কাঁপিয়ে দিয়েছিল। ৩৯, হ্যাঁ ঠিকই শুনছেন, অবিশ্বাস্য হলেও সত্যি, এই একটা মামলাতেই মোট ৩৯ জন বিপ্লবীকে অভিযুক্ত করে গ্রেফতার করা হয়েছিল। ব্রিটিশদের দমন পীড়নের মাত্রা এবং সেকালের বিপ্লবী নেটওয়ার্ক যে ঠিক কতটা গভীরে ছড়িয়েছিল তা এই একটা সংখ্যাই পরিষ্কার বুঝিয়ে দেয়। এই বিশাল ধরপাকড়ের পটভূমিটা তৈরি হয়েছিল কিভাবে? ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকির মুজাফফরপুরে ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যার চেষ্টা ব্যর্থ হওয়ার পরই পুলিশ এই গোপন ডেরার সন্ধান পায়। অভিযানে শুধু পিক্রিক অ্যাসিড বা বিস্ফোরকই নয়, উদ্ধার হয়েছিল এমন একটা ম্যানুয়াল যেখানে ৩০ ধরনের বোমা তৈরির নিখুঁত কৌশল লেখা ছিল। আর এর জেরেই শুধু মুরারিপুকুর নয়, কলকাতার আরও ৮টি জায়গায় একযোগে চিরুনি তল্লাশি চালায় পুলিশ। এবার আসা যাক দ্বিতীয় পর্বে। বিপ্লবী ভাইরা, বুদ্ধিজীবী থেকে তারা কিভাবে চরমপন্থী হয়ে উঠলেন। এই পুরো মামলার একদম কেন্দ্রবিন্দুতে ছিল এক অভাবনীয় পারিবারিক সমীকরণ। ২ ভাই যাদের বেড়ে ওঠার চিন্তাধারা একেবারে আলাদা। একদিকে অরবিন্দ ঘোষ, কেমব্রিজে শিক্ষিত এক প্রখর বুদ্ধিজীবী, যিনি আইসিএস পরীক্ষায় অসাধারণ ফল করেও ব্রিটিশদের অধীনে কাজ করবেন না বলে ইচ্ছাকৃতভাবে অশ্বারোহণের পরীক্ষায় যাননি। অন্যদিকে তার ছোট ভাই বারীন্দ্র কুমার ঘোষ, যার জন্ম লন্ডনে, কিন্তু ভারতে ফিরে তিনি সশস্ত্র গেরিলা নেটওয়ার্ক করে তোলেন। একজন খুঁজছিলেন দর্শনের পথ, অন্যজন অ্যাকশনের পথ। আর এই অ্যাকশনের পথ ধরেই জন্ম নেয় যুগান্তর। বারীন্দ্র কুমার ঘোষের তৈরি এই চরমপন্থী দলটি ১৯০৬ সাল থেকেই গুপ্ত হত্যা এবং বিস্ফোরক তৈরির মাধ্যমে ব্রিটিশদের মনে গভীর সন্ত্রাস তৈরি করেছিল। বলা বাহুল্য, এই যুগান্তরের সদস্যরাই ছিলেন আলিপুর বোমা মামলার প্রধান অভিযুক্ত। আমাদের তৃতীয় পর্ব, আলিপুর বোমা মামলা, ১৩১ দিনের আইনি ও রক্তক্ষয়ী অরাজকতা। ঘটনাগুলো এরপর কিন্তু অবিশ্বাস্য দ্রুততায় এগোতে শুরু করে। ১৯০৮ সালের মে মাসে ব্যাপক গ্রেফতারের পর বিচার শুরু হয়। তবে বন্দী হওয়ার পরেও বিপ্লবীদের কাজ থেমে থাকেনি। এই ঘটনা প্রবাহের সবচেয়ে মর্মান্তিক ও চমকপ্রদ অংশটি ঘটে ১৯০৮ সালের আগস্ট মাসে, জেলের সুরক্ষিত দেয়ালের ঠিক ভেতরেই। এটা আক্ষরিক অর্থেই কোনো রুদ্ধশ্বাস থ্রিলারের চেয়ে কম নয়। নিজেদের দলেরই সদস্য নরেন্দ্রনাথ গোস্বামী যখন রাজসাক্ষী হতে রাজি হন, তখন দলের শীর্ষ নেতা অরবিন্দ ঘোষের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রমাণটা তৈরি হয়ে যায়। অরবিন্দকে বাঁচাতে জেলের ভেতরেই রিভলভার পাচার করা হয় এবং কানাইলাল দত্ত ও সত্যেন্দ্রনাথ বসু সেই রাজসাক্ষীকে জেলের অভ্যন্তরেই গুলি করে হত্যা করেন। ভাবা যায়? ১৩১ দিন, এটা নিঃশক একটা সংখ্যা নয়, এটি এক প্রবল মানসিক ও আইনি লড়াইয়ের মেয়াদ। টানা ১৩১ দিন ধরে চলা এই ক্লান্তিকর বিচার প্রক্রিয়া সমগ্র বঙ্গদেশকে চরম উৎকণ্ঠা আর উত্তেজনার মধ্যে আটকে রেখেছিল। চতুর্থ পর্ব, দেশবন্ধুর অনবদ্য আইনি লড়াই, চিত্তরঞ্জন দাসের প্রবেশ। মৃত্যু মানে আলো নিভিয়ে দেয়া নয়, বরং এর অর্থ হল প্রদীপটি সরিয়ে রাখা, কারণ ভোর হয়ে গেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের এই গভীর অর্থবহ উক্তিটি
পরিষ্কার বুঝিয়ে দেয় যে তৎকালীন সমাজে চিত্তরঞ্জন দাস ঠিক কতটা সম্মানীয় একজন নেতা এবং আইনজ্ঞ হিসেবে সমাদৃত ছিলেন। এই চিত্তরঞ্জন দাসই কিন্তু পুরো মামলার মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। অরবিন্দ ঘোষকে রক্ষা করতে তিনি সরকারি কৌশলীর বিরুদ্ধে টানা ৮ দিন ধরে এক ঐতিহাসিক সওয়াল জবাব চালান। তিনি সাংবিধানিক পদ্ধতির পক্ষে দাঁড়িয়ে এমন এক অবিশ্বাস্য যুক্তির জাল বুনেছিলেন যা বিচারককে নতুন করে ভাবতে বাধ্য করেছিল। অবশেষে এলো সেই চূড়ান্ত রায়। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের অনবদ্য সোয়ালের ফলেই অরবিন্দ ঘোষ প্রমাণের অভাবে একেবারে বেকসুর খালাস পেয়ে যান। বারীন্দ্র ঘোষ এবং উল্লাসকর দত্তকে প্রাথমিকভাবে ফাঁসির নির্দেশ দেওয়া হলেও পরে তা কমিয়ে আন্দামানের কুখ্যাত সেলুলার জেলে যাবজ্জীবন দ্বীপান্তর করা হয়। পঞ্চম ও শেষ পর্ব, মুক্তির ভিন্ন ভিন্ন পথ, অগ্নি পরীক্ষার পর। এই একটা মাত্র বিচার প্রক্রিয়া কিভাবে ৩ জন অসাধারণ মানুষের ভাগ্যকে ৩টে সম্পূর্ণ ভিন্ন দিকে নিয়ে গেল সেটা সত্যি দেখার মতো। মুক্তির পর অরবিন্দ ঘোষ রাজনীতি ছেড়ে পণ্ডিচেরি চলে যান এবং সম্পূর্ণ আধ্যাত্মিকতার পথ বেছে নেন। অন্যদিকে তার ভাই বারীন্দ্র ঘোষ সেলুলার জেলের অমানুষিক নির্যাতন সহ্য করে বেঁচে ফেরেন এবং একজন বিশিষ্ট সাংবাদিক হয়ে ওঠেন। আর আইনজীবী সিআর দাস সাংবিধানিক রাজনীতির পথ ধরে হয়ে ওঠেন কলকাতার মহান মেয়র। অরবিন্দ ঘোষের বিখ্যাত মহাকাব্য সাবিত্রীর এই পংক্তিটি তার গভীর মানসিক রূপান্তরকে দারুণভাবে তুলে ধরে। ব্রিটিশদের খাতায় যিনি ছিলেন একজন সন্দেহভাজন বোমা প্রস্তুতকারক, তিনি পরবর্তীকালে কিভাবে বিশ্বব্যাপী সমাদৃত এক আধ্যাত্মিক দার্শনিক ও যোগীতে পরিণত হলেন তা ইতিহাসের এক পরম বিস্ময়। অন্যদিকে চিত্তরঞ্জন দাস কিন্তু লড়াইটা চালিয়ে গিয়েছিলেন, তবে সম্পূর্ণ অহিংস পথে এবং একদম ব্যবস্থার ভেতর থেকে। জনসাধারণের জন্য স্বরাজ এ গভীরভাবে বিশ্বাসী সিআর দাস ১৯২২ সালে স্বরাজ পার্টি গঠন থেকে শুরু করে হিন্দু মুসলিম ঐক্যর জন্য বেঙ্গল প্যাক্ট সব ক্ষেত্রেই এক দূরদর্শী নেতার ভূমিকা পালন করেছিলেন। বিশ্লেষণের একদম শেষে এসে এই একটা দারুণ চিন্তা উদ্রেককারী প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই অসাধারণ মস্তিষ্কের মানুষগুলোকে এক আদালতে দাঁড় করিয়ে ব্রিটিশরা কি অজান্তেই নিজেদের পতনের বীজ বপন করেছিল? কারণ আলিপুর বোমা মামলা শুধু কয়েকজন বিপ্লবীর বিচার ছিল না। এই বিচার প্রক্রিয়াটি বিদ্রোহকে চিরতরে মুছে ফেলতে পারেনি, উল্টে নতুন এক দার্শনিক ও রাজনৈতিক বিপ্লবের জন্ম দিয়েছিল। এই অগ্নিপরীক্ষা থেকেই জন্ম নিয়েছিল আগামীর পথপ্রদর্শকরা। আশা করা যায় আজকের এই বিশ্লেষণ ইতিহাসের সেই অধ্যায় সম্পর্কে এক নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করেছে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।